স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। পাঠ শুরু হয়েছে উপন্যাসের অধ্যায় থেকে সতীনাথ ভাদুরী রচিত ঢোড়াই চরিত মানস। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব ঢোড়াই চরিত মানস থেকে বাল্যকাণ্ড। বাল্যকাণ্ডটি অনেকটা বড় হওয়ায় আমি দুটি পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ, আর দেরি না করে আজকের পর্বের পাঠ শুরু করা যাক। সতীনাথ ভাদুরী রচিত উপন্যাস ঢোড়াই চরিত মানস, বাল্যকাণ্ড। ঢোড়াইয়ের জন্ম। বুধনির মনে আছে যে ঢোড়াই যেদিন 5 দিনের, সেদিন টৌনি অর্থাৎ জিরানিয়া ছিল একটা ভারী তামাশা। আর একদিন আগেই যদি ঢোড়াই জন্মায় তাহলে বুধনি 6 দিনের দিন স্নান করে তামাশা দেখতে যেতে পারে। কিন্তু তা ওর বরাতে থাকবে কেন? কেবল খাও, রসুন গুড় আদা বাটা একসঙ্গে সেদ্ধ করে সেইটা তেলে ভেজে। মরণ! বুধনি কাঁদতে বসে। ওর স্বামীটা ভারী ভালো মানুষ। অন্য তাঁতমারা বলে হাবাগোবা, তাই রোজগার কম। বুধনির নিজের রোজগার আছে বলেই চলে যায় কোনো রকমে। তার স্বামীকে দিয়ে তাঁতমার দল চাল ছাইবার সময় খাপড়া বওয়ায় খাপড়ার ঝুড়ি নিয়ে মইয়ে চড়ায়। পৌষে মাঘে কুয়ো পরিষ্কার করতে হলে তাকেই জলের ভিতরে বেশিক্ষণ কাজ করায়। বুধনিকে কাঁদতে দেখে বলে, তা এখন কাঁদতে বসলি কেন? ছেলেটার দিকেও দেখ, ঘাড় কাত করে রয়েছে কেন? তোর জন্যে আবার 2 পয়সার মুসুরের ডাল কিনে আনতে হবে? কি গরম মসুর ডাল না? তার স্বামী কোনো দিন মসুর ডাল খায়নি। সে কেন কোনো তাতমাই খায় না? অত গরম জিনিস খেলে গায়ে কুষ্ঠ হয়ে যাবে সেই ভয়। খালি খাবে মেয়েরা, ছেলেপিলে হওয়ার পর কয়েকদিন, তখনই ওদের শরীরের রস শুকোনোর দরকার। সেই জন্যে বুধনি বলে, হ্যাঁ, খেলেই যে গরম আগুন জ্বলে গায়ে। আমি তামাশা দেখে এসে তোকে সব বলবো, বুঝলি? কাঁদিস না। সেদিন টোন থেকে বাড়ি ফিরবার সময় ঢোড়াইয়ের বাপের বুক দূর দূর করে ভয়ে 2 পয়সা ছিল তার কাছে। তামাশায় গিয়ে সে তাই দিয়ে 1 পয়সার 1 পাকিট বাত্তিমার কিনেছে, অর্থাৎ 1 প্যাকেট লণ্ঠন মার্কা সিগারেট। সিগারেটটির নাম ছিল রেড ল্যাম্প। আর 1 পয়সার খৈনি। বাড়ি গিয়ে এখন কি বলবে? বুধনির কাছে মুসুর ডালের সম্বন্ধে কি বলবে? সেই কথাই সে ভাবতে ভাবতে বাড়ি ফিরে যত বোকা তাকে সকলে ভাবে, সে তত বোকা নয়। কে আর দোকান খোলা রাখবে ওই রাজার দরবারের জৌলুস মিছিল দেখা ছেড়ে দিয়ে? এখানে রাজার দরবার বলতে বোঝানো হয়েছে দিল্লির দরবার, 1912 প্রেক্ষাপটে। এই কথা বলতে বলতে সে বাড়ি ঢোকে। বুধনি অনেকক্ষণ থেকে তারই অপেক্ষা করছিল তামাশার খবর শোনবার জন্য। কার? কপিল রাজার নাকি? কপিল রেজা কুলের জঙ্গলের ঠিকাদার, লার ব্যবসা করে, তাকেই সকলে বলে কপিল রাজা। না রে না, ওলাওতের বিলাতের রাজা। তার কাছে কলস্টোর সাহেব দারোগা পর্যন্ত থরথর থরথর। তাঁতমারা কথা বলবার সময় ধ্বনিপ্রধান শব্দগুলির পুনরাবৃত্তি করে। দরবার কথাটা ঠিক মানে ঢোড়াইয়ের বাপ নিজেই বুঝতে পারেনি। মনে মনে আন্দাজ করেছে যে বোধহয় এই মিছিলেরই নাম দরবার। পাছে বুধনি ওই কথাটার মানে জিজ্ঞাসা করে, সেই ভয়ে তাড়াতাড়ি জৌলুসের হাতি ঘোড়া উটের কথা বলতে আরম্ভ করে। সে কি বড় বড় হাতি, সোনার কুর্তা পরানো, ইয়া বড় বড় দাঁত, চাঁদি দিয়ে ঢাকা। সে যে কত চাঁদি, তা দিয়ে যে কত ঘুনসি হতে পারে তার ঠিকানা নাই। একটা হাতি ছিল, সেটার আবার একটা দাঁত এই ছোট্ট কদুর মতো। উটগুলো চলেছে টিম টাম টাম টিম, সামনে পিছনে ঠিক খোঁড়া চথুরিটার মতো চলার ধরন। হাতির পিঠে চাঁদের হাওদায় কোলস্টোর সাহেব অর্থাৎ কালেক্টর সাহেব, আর একটাই বুধনগরের কুমাররা। আরও কত সাহেব, কত হাকিম, কে কে, সব কি অত চিনি ছাই? সাদা ঘোড়ার পিঠে ভাই চেয়ারম্যান সাহাব, কি তেজি ঘোড়া, টকস 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 কি চাল ঘোড়ার।
তার কাছে যায় কার সাধ্যি? ছত্তিশবাবুর, অর্থাৎ সতীশবাবু। দোকানের বারান্দায় বাঙালি মাইজিদের মিছিল দেখবার জন্য চিক টাঙিয়ে দিয়েছিল। ঘোড়াটা তার 4 পা তুলে দিতে চায় সেই চিকের ওপর। ইয়া তালের মতো বড় বড় খুর। বুধনি আঁতকে ওঠে ভয়ে, গে মাইয়া, তাই নাকি? আরও কত তামাশার খবর বুধনি শোনে। তার দুঃখের সীমা নেই। উটার কলস্টোর সাহেব দেখা, তার পোড়া কপালে রামজি দেন নাই, সে আর কার দোষ দেবে? ছেলেটা কেঁদে ওঠে। ঢোড়াইয়ের বাপ ব্যস্ত হয়ে পড়ে। নে নে দুধ দে, অমন করে তুলিস না, ঘাড় মটকে যাবে বিলি বাচ্চাটার, অর্থাৎ আদরের বেড়ালের বাচ্চাটার। তারপর ওই বিলি বাচ্চা ঢোড়াইয়ের দিকে মাথা নেড়ে হাততালি দেয়। এই নুনু, ও খোকন, একটা ভাত খাওগে? এতগুলো ভাত খাবে? বকরি চড়াওগে? ছাগল চড়াবে? একটা ভাত খাওগে? বকরি চড়াওগে? একটা ভাত খাওগে? বকরি চড়াওগে? ছেলেকে দুধ দিতে গর্বে বুধনির বুক ভরে ওঠে। ছেলে পাগল লোকটার আদর করা দেখে হাসি আসে। তোমার বিলি বাচ্চা কি এখন শুনতে শিখেছে? এখনো আলোর দিকে তাকায় না, ওকে হাততালি দিয়ে আদর হচ্ছে। পাগল নাকি? ঢোড়াইয়ের বাপ বেঁচে গিয়েছে আজ খুব। তামাশার গল্পে আর ছেলে সামলানোর তালে মুসুর ডাল না আনার কথা চাপা পড়ে যায়। কিন্তু তার মনের মধ্যে খচখচ করে, ছেলের তাকত মায়ের দুধে, আর মায়ের দুধ হয় মুসুর ডালে। খানিক পরেই মাহাতো গিন্নি আসেন প্রসূতির তদারক করতে। হাজার হোক ছেলে মানুষ তো বুধনি, মা হলে কি হয়, পেটে থেকেই পড়ে কি লোক আতুর ঘরের বিধিবিধান শিখে যাবে? কাল স্নান করার দিন, মাহাতো গিন্নি না দেখাশোনা করলে পাড়ার আর কার গরজ পড়েছে বলো? মাহাতো গিন্নি হওয়ার ঝক্কি তো কম নয়। এসেই প্রথম জিজ্ঞাসা করলেন, বুধনিকে মসুর ডালে রসুন ফোড়ন দিয়েছিলে না আদা ফোড়ন? দোকান বন্ধ ছিল। কে বলল? তোমার পুরুষ, অর্থাৎ স্বামী। আমি নিজের চোখে দেখে এলাম খোলা রয়েছে। দেখে আসা কেন, আমি নুন কিনে এনেছি। তারপর চলে মাহাতো গিন্নির গালাগালি ঢোড়াইয়ের বাপকে। বুধনিও সঙ্গে সঙ্গে রসান দেয়। পাড়ায় অন্য কোনো বয়স্ক পুরুষকে এরকমভাবে বকতে মাহাতো গিন্নি নিশ্চয়ই পারতেন না, কিন্তু এ মানুষটিকে সবাই বকতে পারে। তারপর মাহাতো গিন্নির চলে গেলে ওই পুরুষ বুধনির কাছে সব কথা খুলে বলে, নিজের দোষ স্বীকার করে। বুধনি মনে মনে হাসে। এমন পুরুষের উপর কি রাগ করে থাকা যায়? লোকের ঠাট্টাটা পর্যন্ত বোঝে না এ মানুষ। না হলে কাল হ্যাঁ হ্যাঁ করে হাসতে হাসতে আমাকে খবর দেওয়া হলো যে রতিয়া ছড়িদার রসিকতা করে জিজ্ঞাসা করেছে ওকে যে ছেলের রং মাকসুদান বাবুর গায়ের রঙের মতো হয়েছে নাকি। বুধনির বৈধব্য ও পুনর্বিবাহ। ঢোড়াই হয়েছিল বেশ মোটা সোটা, রংটাও কালো না, মাজা মাজা গোছের। তাঁতমারা বলে গরমের রং। তার বাপ সন্ধ্যার সময় কাজ থেকে এসেই ছেলে কোলে নিয়ে বসত। ছেলে হওয়ার পর থেকে সে রাতে পাড়ার ভজনের দলে যাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। তাই নিয়ে পাড়ার লোকের কত ঠাট্টা। বুধনি উনুনের ধারে উঠোনে বসে, আর সে বসে দরজার ঝাঁপের পাশে, ছেলে কোলে নিয়ে বুধনির সঙ্গে গল্প করতে। বাকার হাট্টা, বড়দ বাট্টা, সোজা পাঠা, ছাগলের হাট, বলদের চলার পথ, শুয়ে পড়ো জোয়ান। ঘুম পাড়ানি গান শুনতে শুনতে ছোট্ট ঢোড়াই ঘুমিয়ে পড়েছে বাপের কোলে। বুঝলি বুধনি, এ ছোড়া বড় হয়ে আমার বংশের নাম রাখবে। একে লেখাপড়া শেখাবো চিমনি বাজারের বুড়া গুরুজির কাছে। রামায়ণ পড়তে শিখবে, পাড়ার 10 জনকে রামায়ণ পড়ে শোনাবে। ধাঙরটুলি মারগামা কত দূর দূর থেকে লোক আসবে ওর কাছে খাজনার রসিদ পড়াতে। ভারী তেজ ছোড়াটার, অর্থাৎ বুদ্ধিমান। দেখিস না, এই বয়সী কোলে নিলেই ছোট ছোট আঙুল দিয়ে খাবলে ধরতে চায় আমার কান আর নাক। ঘুমন্ত ছেলের গাল দুটো টিপে দিয়ে জিজ্ঞাসা করে, ও নামাসি ধাং গুরুজি পাড়াহাং, কিরে পড়বি? অর্থাৎ পড়া আরম্ভ করার সময় এ দেশের ছেলেদের ওম নমঃ সিদ্ধাং বলে আরম্ভ করতে হয়। ছেলেরা তার মানে
বোঝে না, তারা বিকৃতভাবে কথাটা উচ্চারণ করে ও নামাসি ধাং গুরুজি পারাহাং বলে পণ্ডিত মশাইকে চটায়। পড়ে টোড়ে খোকন আমার ভীরগু তহসিলদারের মতো জজ সাহেবের পাশে কুর্সিতে বসে সেসরি দায়রা কোর্টের এসএসএর করবে। আমার সেসার সাহেব ঘুমোলো, আমার সেসার সাহেব ঘুমিয়েছে, নে বুধনি চাটাইটা ঝেড়ে একে শুইয়ে দে। কিন্তু এত সুখ বুধনির সইল না। সেই যেবার কোলস্টার সাহাব জিরানিয়ায় হাওয়া গাড়ি আনলেন প্রথম, অর্থাৎ কালেক্টরের নাম ছিল কিলবি সাহেব, 1913 সালের কথা। সেই বাড়ি ঢোড়াইয়ের বাপ মারা যায়। ঢোড়াই তখন বছর দেড়েকের হবে। শহরে দেহাতে তাতমাটুলিতে বিশ্বব্রহ্মাণ্ডে তামাম হল্লা। কলস্টার সাহেব হাওয়া গাড়ি এনেছেন অনেক টাকা দিয়ে। আপনা থেকে চলবে, বিনা ঘোরেকা, পানিতে আর হাওয়ায় চলবে। আজ প্রথম চলবে হাওয়া গাড়ি। কলস্টার সাহেব যাবেন চাঁদমারির মাঠে, যেখানে সাহেবরা ফৌজের উর্দি পরে বন্দুক চালানো শেখে। দমাদ্দম দমাদ্দম বড়া নিশানা ঠিক কোলস্টোরের হাতের। তার ঢাঙরমালি বড়কা বুদ্ধু বলে যে মেম সাহেবের হাতে পেয়ালা রেখে নাকি গুলি মেরে চুরচুর করে দেয়, চাঁদমারির মাঠে কাউকে যেতে দেয় না। ওটা পরে সাহেব পাড়ায়, কেউ গেলেই আর দেখতে হচ্ছে না। সোজা হিসাব 9-10-11, 9 আর 2 11, এক্কেবারে সিধা ফাটক। তাই লোকে কাতারে কাতারে দাঁড়িয়েছিল কামদাহা রোডের দুপাশে। হাওয়া গাড়ি দেখবার জন্য ঢোড়াইয়ের বাপের হয়েছিল জ্বর কদিন থেকে। নিশ্চয়ই পেয়ারা খেয়ে, কেননা সেটা বাতিবি লেবুর সময় নয়। জ্বর কী জন্যে হয় তার তাতমাদের বলে দিতে হবে না। সবাই জানে আশ্বিনের পর জ্বর হয় বাতাবি লেবু খেয়ে, আর আশ্বিনের আগে জ্বর হয় পেয়ারা খেয়ে। কলস্টোর কখন যাবেন চাঁদমারির মাঠে তা কেউ জানে না। সেই জন্য সকাল থেকে ঢোড়াইয়ের বাপ দাঁড়িয়েছিল রোদ্দুরে হাওয়া গাড়ি দেখবার জন্যে। ভয় ভয়ও করছিল। জিনে ভূত কলের ভিতর থেকে গাড়ি চালাচ্ছে সে ভেবে নয়, এত বোকা সে নয়। ওসব ছেলেপিলেরা ভাবুক, না হয় দেহাতি ভূতরা ভাবুক, সে ঠিকই জানে যে হাওয়া গাড়ি চলে পানি আর হাওয়াতে। তবে তার ভয় করছিল যে গাড়িটা আবার তার গায়ের উপর এসে না পড়ে। কলকবজার কম্ম বলা তো যায় না। ওই আসছে আসছে শব্দ হচ্ছে রেলগাড়ির মতো। কেমন দেখতে কিছুই বোঝা যায় না, কেবল ধুলো। না ধুলো কেন হবে, ধোঁয়া, ধোঁয়ায় ধোঁয়াক্কার। আওয়াজ বন্ধ হয়ে যায় হঠাৎ। হাওয়া গাড়ির দপ করে আগুন জ্বলে ওঠে, প্রথমে অল্প, তারপরে হঠাৎ দাউ দাউ করে। কি হয়ে গেল হাওয়া গাড়ির? হাওয়া আর পানির গাড়ি আগুন হয়ে গেল। অধিকাংশ লোকই যে যেদিকে পারে পালাচ্ছে, কেউ কেউ আগুনের দিকে এগিয়ে যায়। জ্বর গায়ে ঢোড়াইয়ের বাপ পালাতে আর পারে না। ধুঁকতে ধুঁকতে আর হাঁপাতে হাঁপাতে বাড়ি যখন পৌঁছায় তখন ঢোড়াই ঘুমুচ্ছে। বুধনি আসছে জল নিয়ে। ফৌজি ইদারা থেকে ফৌজের লোকদের কৌশি শিলিগুড়ি রোড দিয়ে মার্চ করে যাওয়ার সময় দরকার লাগবে বলে এই ইদারাগুলো পথের ধারে ধারে বানানো হয়েছিল এক সময়। আগে ইদারাতলায় হল্লা হয়ে গিয়েছে যে পানি ছিল না বলে হাওয়া গাড়ি জ্বলেছে। তাই বুধনি হাকুপাকু করতে করতে এসেছে খুঁটিয়ে আসল খবর নেওয়ার জন্য পুরুখের কাছ থেকে। মাইগে, এ আবার কি? এসে দেখে পুরুখ চাটাইয়ের উপর শুয়ে কাতরাচ্ছে, চোখ দুটো লাল শিমুল ফুলের মতো, গা পুড়ে যাচ্ছে, কলসি ভরা জল খেতে চায়। খাও আরও পেয়ারা। বাপের কাতরানির চোটে ঢোড়াই ওঠে। এদিকে বাপ চেঁচায়, ওদিকে ঢোড়াই চেঁচায়। বাপে বেটায় চমৎকার। তারপর কদিন জ্বরে বেহুশ। ঝাড়ফুঁক, টুকটাক, জড়িবুটি, টোটকা, টাটকি অনেক হলো, কিছুতেই কিছু নয়। জ্বরের ঘোরে গজর 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 কী সব বলে, কখনো বোঝা যায় কখনো বা যায় না। কখনো ঢোড়াই, কখনো সেসার সাহেব, কখনো হাওয়া গাড়ি। কদিন কি টানা পড়েনি না গিয়েছে বুধনির। তারপর তো শেষই হয়ে গেল সব। একটা পয়সা নেই ঘরে। কিছুদিন আগে থেকেই রোজগার বন্ধ ছিল জ্বরের জন্য। বড় নুনুলাল তখন মাহাতো। সে ছিল মাহাতোর মতো মাহাতো। পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নেবার তার নাকি এখতিয়ার ছিল। সে পঞ্চায়েতের জমা টাকা থেকে 1 টাকা 10 আনা খরচ করে নাপিত ঘাট
ক্রিয়াকরম সব করিয়ে দেয়। 1.5 বছরের ঢোড়াই মাথা নেড়া, হাসে, আর গা শুদ্ধ লোকের ন্যাড়া মাথা দেখে চেনা মুখ কেউ চিনতে পারে না। বুধনি কপালের মেটে সিঁদুর দিয়ে আঁকা চাঁটটা মুছে বিনিয়ে বিনিয়ে কাঁদে। অভ্যাস মতো মাহাতো বলে, ছিটি জল পাবক গগন সমীরা, পঞ্চরচিত অতি অধম শরীরা। অর্থাৎ মাটি জল আগুন আকাশ বাতাস, এই দিয়েই নশ্বর দেহ রচিত। ওঠ বুধনি, এখানে বসে বসে কাঁদলেই কি চলবে? কোলের ছেলেটার কথাও তো ভাববি। বুধনি বিধবা ছিল প্রায় 1.5 বছর। বর্ষা নামলেই শুকনো বকরহাট্টার মাঠ নতুন ঘাসে সবুজ হয়ে যায়। এরপর মাস কয়েক বুধনি ঘাস বিক্রি করে টৌনে, অঘ্রাণে যায় ধান কাটতে পুবে। মাঘ মাসে বুনো ফল, ফাগুন চোতে শিমুল তুলো আর কচি আম বাবু ভাইয়াদের বাড়ি বিক্রি করে। এ দিয়ে পেট চালানো বড় শক্ত। অন্য কোনো রকম মজুরি করা তাতমা মেয়েদের বারণ। তার উপর ঢোড়াইটাও আবার ভাত খেতে শিখল আস্তে আস্তে। দুটো পেট চালাতে বড় মেহনত করতে হয়, তাও চলে না। বাবু ভাইয়ারা আনাগোনা আরম্ভ করেন। বাবুলাল ঘোরাঘুরি করে তার বাড়িতে। পাড়াপড়শি নায়েব মাহাতো সবাই খোঁটা দেয়। মেয়ে মানুষ আবার বিধবা থাকবে কি? বুধনিও ভাবে যদি অন্যের পয়সাই নিতে হয় তবে বয়স থাকতে তাকে বিয়ে করাই ভালো। তার বয়সও ছিল, আর সিঁদুর লাগানোর শখ যে ছিল না তা নয়, অর্থাৎ বিয়ে করবার। বাবুলালটা আবার এরই মধ্যে ডিস্ট্রি বোর্ডে ভাই চেয়ারম্যান সাহেবের চাপরাশির কাজ পেয়ে গেল। লোকটা বড় হিসেবি। সে নিজের বিড়িতে একসঙ্গে 2টোর বেশি টান দেয় না, তারপর নিবিয়ে কানে গুজে রাখে। বুধনিকে সে বিয়ে করতে চায়, কিন্তু 3 বছরের ঢোড়াইয়ের ভার নিতে চায় না। চুমৌনা করতে ইচ্ছে হয় কর, না করতে ইচ্ছে হয় করো না, তা বলে পরের ছেলের ভার নিচ্ছি না। অনেক গড়িমসি করবার পর বুধনি মন ঠিক করে ফেলে। একদিন সকালবেলায় গোসাইথানে বোক্কা বাওয়ার পরের কাছে ছেলেটাকে ধপ করে নামায়। কিছুক্ষণ কান্নাকাটি করে নিজের দুঃখের কথা বলে, তারপর ঢোড়াইকে ওইখানে রেখেই বাবুলালের বাড়ি চলে যায়। ঢোড়াই তখন আঙুল চোষা ভুলে বাওয়ার ত্রিশূলটা নিয়ে খেলা করছে। বাওয়া দেখে যে তার গভীর নাভিকুণ্ডের উপর 3টি রেখা পড়েছে, ঠিক বালক শ্রীরামচন্দ্রজির যেমন ছিল। বস্ত্রলাভের উপাখ্যান। বুধনিকে বোকা বাওয়া দোষ দেয়নি, পাড়ার লোকেও দেয়নি। করতই বা কি বেচারি? বিয়ে বিধবাকে করতেই হবে যদি ছেলেপিলে হবার বয়স না গিয়ে থাকে। রইল ছেলের কথা। এখন বাবুলাল খাওয়াতে রাজি না, তা বুধনি কি করবে? মাকে ছেড়ে ছেলেটা কান্নাকাটি বিশেষ করেনি। প্রথম প্রথম যখন তখন মার কাছে পালিয়ে যেত। বাবুলাল বাড়িতে থাকলে বিরক্ত হয়ে ওঠে। তখন বুধনি কোলে করে ঢোড়াইকে থানে পৌঁছে দিয়ে যায়। দিন কয়েকের মধ্যে ছেলেটা বুঝে গেল যে দুপুরবেলায় বাবুলাল থাকে না বাড়িতে, কিন্তু এই দুপুরবেলায় বুধনির কাছে যাওয়ার অভ্যাসও 2-3 মাসের মধ্যে আস্তে আস্তে কেটে যায়। ও যে ওখানে অবাঞ্ছিত সেটা বোঝে না বন্ধুদের সঙ্গে খেলার টানে, বলা শক্ত। ছেলেটা কান্নাকাটি করে না, তবে দিন দিন রোগা হয়ে যায়। বাবা ব্যস্ত হয়ে ওঠে। দিব্যি দামাল ছেলে ছিল। একজন পশ্চিমা ফৌজের লোক বহুদিন আগে চাকরিতে ইস্তফা দিয়ে না পেনশন নিয়ে জিরানিয়ার বাজারে একটা রামজির মন্দির বানিয়েছিলেন। সে যুগে তাকে লোকে বলতো মিলিটারি বাওয়া। তার একটা পোষা চিতাবাঘ ছিল, তারই হাতে নাকি মিলিটারি বাওয়ার প্রাণ যায়। মন্দিরের উঠোনে তার বাঁধানো সমাধিস্থান আছে, আর এই মন্দিরের নাম হয়ে যায় মিলিটারি ঠাকুরবাড়ি। বৌকা বাওয়া রোজ যেত মিলিটারি ঠাকুর বাড়িতে, নামে নারায়ণ শুনতে, আসলে গাঁজা খেতে। বাওয়া দেখে যে ঢোড়াই রোগা হয়ে যাচ্ছে, পাঁজরার হাড়গুলো গোনা যাচ্ছে। এই মায়ে খেদানো বাপ মরা ছেলেটির রামজি পাঠিয়ে দিয়েছেন তার কাছে। এখন তার মনে কি আছে কে জানে। রোগটা জানা রোগ। সবাই জানে যে ছেলেটার হয়েছে বাই উখড়ানোর, অর্থাৎ বায়ু উপ্রবার রোগ। যে কোনো অনিশ্চিত রোগকে এখানকার অশিক্ষিত লোকেরা বলে বাই উখড়ানোর ব্যারাম। এ রোগে পাতা শিকড়ে কিছু উপকার হয় না, তবে দুধে হয়। দুধ তো বাবু ভাইয়াদের জন্য, তারা রাজা লোক। পরমাত্মা তাদের দুধ খাবার সামর্থ্য দিয়েছেন। তবে বাই উখড়োলে শুষ্নির শাকটাও বেশ উপকার করে।
ভাত আর শুশনির শাক দুবেলা, না হয় শুশনির শাক, আর কাঁচা চিড়ে না ভিজিয়ে মুড়ি খবরদার না, পেট খারাপ করে মুড়ি আর ঘর খারাপ করে বুড়ি। ভাবতে ভাবতে বাবার মাথায় এক বুদ্ধি খেলে, ঢোড়াইটাকে একটু দুধ টুধ খাওয়াবার এক উপায় করে দেখলে হয়। সে ঢোড়াইকে সঙ্গে করে নিয়ে যায় মিলিট্রি ঠাকুর বাড়িতে। 1 মিনিটের মধ্যে ঢোড়াই মহন্তজির সঙ্গে আলাপ জমিয়ে নিল। ল্যাংটা ঢোড়াইকে চিমটেটা দেখিয়ে মহান্তজি বলেন, খবরদার পিশাব করো না এখানে। ওই হাড় জিলজিলে ছোঁড়া কোথায় একটু ভয় পাবে, তা না খলখল করে হাসে। সেই দিন থেকেই রামায়ণ শুনলেই ঢোড়াইয়ের পাকা প্রসাদই অর্থাৎ ভোগের প্রসাদ মঞ্জুর হয়ে যায়। এইতেই বায়ু উকড়ানোর অসুখের হাত থেকে ছোঁড়াটার জান বেঁচে যায়। না না, এতে বাবার কিছু কৃতিত্ব নেই। যিনি পাঠিয়েছিলেন ঢোড়াইকে, তার কাছে তিনিই ছেলেটাকে প্রসাদ দিচ্ছেন। তাঁরই কৃপাতে এ ছেলে বেঁচে পড়তে থাকলে সে বাবার উপযুক্ত চেলা হবে। আবছা স্বপ্নরাজ্য বাবার চোখের সম্মুখে ভেসে ওঠে। গোসাই থানে প্রকাণ্ড মন্দির রয়েছে। মিলিট্রি ঠাকুরবাড়ির চাইতেও বড় বড় নৈবেদ্যের থালায় মন্দিরের মতো করে চিনি আর স্তূপাকার করে প্যাড়া সাজানো। ঢোড়াইকে ওই থানের পূজারি করে, না পূজারি কেন হবে? মহন্তের চাদর দিয়ে সে চলে গিয়েছে অযোধ্যাজি। কারো কাঁ মুখ এক প্রশংসা, অর্থাৎ একটিমাত্র মুখ দিয়ে তোমার আর কতটুকু প্রশংসা করিতে পারি। তুলসীদাস থেকে এই বিবৃতিটি নেওয়া হয়েছে। মাত্র একটা মুখ, তাও কথা বলতে পারি না, তা দিয়ে তোমার আর কতটুকু প্রশংসা করতে পারি রামজি? তোমার কৃপা না হলে যেদিন মহন্তজি সরকারকে লড়াইয়ে জেতাবার জন্য যজ্ঞ করলেন মিলিট্রি ঠাকুরবাড়িতে, সেদিন ঢোড়াইকে নিজের সামনে বসে পুরি হালুয়া খাওয়ালেন, যত খেতে পারে। সে কি হালুয়া! ঘিয়ে জব জব, যত না ঘি আগুনে ঢালা হয়েছিল তার চাইতেও বোধহয় বেশি ঢালা হয়েছিল হালুয়ার প্রসাদে। চারিদিক থেকে সকলে ঢোড়াইয়ের খাওয়া দেখছে। ঢোড়াইয়ের কেমন যেন লজ্জা লজ্জা করে। মহন্তজি ঢোড়াইয়ের পাতের একখানা পুরি দেখিয়ে বৌকা বাবাকে বোঝন যে পুরীর মোটা দিকটা এমন কড়া করে কোথাও ভাজে না, কোনো ভোজে না। এ হচ্ছে সীতারামের খাওয়ার জন্য, এতে কি ফাঁকি দেওয়া চলে? তারপর মহন্তজি বাবাকে কড়া পুরীর প্রসাদ চাখানোর জন্যে বড় চেলাকে হুকুম দেন। ঢোড়াই আর বাবার চোখাচোখি হয়। বাবার মনে হয় যে ওই একরত্তি ছোড়াটা যেন বুঝছে যে বাবা যে পুরি পেল খেতে। সেটা মহন্তজির সঙ্গে ঢোড়াইয়ের এত আলাপ সেই জন্যে। হয়তো এটা বাবার ভুল, কিন্তু সেদিন বাড়ি ফেরবার সময় মহন্তজি যখন বাবাকে একখানা কাপড় দিলেন ছিঁড়ে লঙ্গট আর গামছা করবার জন্য, তখন ঢোড়াইয়ের কি কান্না! কাপড়খানা যেন তারই পাওয়ার কথা ছিল। এসডিও সাহেব এসেছিলেন যজ্ঞ দেখতে সকালবেলায়। তিনিই খুশি হয়ে মিলিট্রি ঠাকুরবাড়িতে যজ্ঞের জন্য 3 জোড়া লাট্টুমার রৈলি অর্থাৎ লাট্টুমার্কা রেলি ব্রাদার্সের কাপড় সরকারি খাজনা থেকে দেন। তারই একখানা মহন্তজি বাবাকে দিয়েছিল। ঢোড়াইয়ের কান্নার থামে না। বাবা বুঝোয় তোর জন্যই তো নিয়ে যাচ্ছি, তোকেই তো দিয়েছেন মহন্তজি। না, আমি আর কোনো দিন যাব না রামায়ণ শুনতে। আমাকে দিলে বড় কাপড় দেবে কেন? বাবুলাল ওই কাপড় দেখে বলে, বাবা তুমি পরতে ল্যাঙ্গট, তুমি এ পাড়ওয়ালা কাপড় নিয়ে করবে কি? সরকারি গিরানির দোকান আছে না, অর্থাৎ গিরানির অর্থ আকড়া, গভর্নমেন্ট স্টোর। প্রথম মহাযুদ্ধের পর সস্তায় কাপড় দেওয়া হতো সেখান থেকে। সকলে পেত না এ কাপড়। সেখান থেকে হাকিম বাঙালিবাবু আর চাপরাশিদের সস্তায় কাপড় চাল দেয়। সেখান থেকে আমি পেয়েছি খুব ভালো মার্কিন জাপইনি অর্থাৎ জাপানি 8 আনা করে 555 নম্বর থেকেও ভালো জিনিস। 5 গজ তাই দিচ্ছি তোমাকে। এ ধুতি আমাকে দাও। বাবা খুশি। তা না হলে অত বড় কাপড় কি ঢোড়াই পরতে পারে? এই মার্কিন ছিঁড়ে ঢোড়াইয়ের প্রথম কাপড় হলো। ল্যাঙ্গট ছাড়া 14 বছর বয়স পর্যন্ত সেই কাপড়খানাই দেখেছে। বাবা আবার কাপড়খানা নিয়ে যায় পাক্কির ধারের কপিল রাজার বাড়িতে। কুলের ডালের পোকা থেকে গালার ঘুঁটে তৈর করে চালান দিত কপিল রাজা। তার উঠোনের গামলায় থাকে লাল রং গোলা,
তাই দিয়ে বাবা ঢোড়াইয়ের ধুতি রং করে দেয়। এই ধুতি কোনো রকমে কোমরে বেঁধে ঢোড়াই পাড়াশুদ্ধ সকলকে দেখিয়ে আসে। মিলিট্রি ঠাকুরবাড়ির মহন্তজি দিয়েছে তাকে, কেউ বুঝুক আর নাই বুঝুক, সে সকলকে বোঝাতে চায় যে মহন্তজি এ কাপড় বাবাকে দেয়নি। 5 বছর তো বয়স হবে, কিন্তু তখনই সে কারো কাছে ছোট হতে চায় না, বাবার কাছে পর্যন্ত না। তবে বাবু ভাইয়ারা বড় আদমি, তাদের দেখলেই আদর করতে হবে, আর সাহেব দেখলে কাছাকাছি থাকতে নেই। এ তাতমাটুলির সব ছেলেই জানে, ওর মধ্যে ছোট হওয়ার প্রশ্ন নেই। ঢোড়াইয়ের ইচ্ছে যে কাপড়খানা পরে থাকে, তার কোনো বন্ধুর কাপড় নেই, ওই কাপড়খানা দেখিয়ে তাদের চেয়ে একটু বড় হয়। কিন্তু বাবা কিছুতেই তাকে কাপড়খানা পরতে দেবে না, তুলে রেখে দেবে। লাল কাপড় পরে ভিক্ষে চাইতে গেলে লোকে এক মুঠিও চাল দেবে না। ও কাপড় পরে দেখতে যেতে হয় তামাশা, মেলা, মহরমের দুলদুল ঘোড়া। তবু হারামজাদা ছেলেটা মুখ গোঁজ করে বসে থাকবে। ঢোড়াইকে ভয় দেখানোর জন্য বাবা চিমটে ওঠায়। ঢোড়াইয়ের মায়ের সন্তান বাৎসল্যের বিবরণ। ছোড়াটা বুধনির কাছে যেতে চায় না, এর জন্য বাবা বুধনিকে দোষ দেয় না। বাবা যতদূর জানে বুধনি কোনোদিন ঢোড়াইকে হতশ্রদ্ধা করেনি, করবে কি করে, নিচে পেটে ধরেছে যে। আর ওই একটা চুমনা করেছে বলে কি নিজের নারীর সম্বন্ধটা ধুয়ে মুছে সাফ করে দিতে পারে? তা হয় না, তা হয় না। রামজি তেমন করে মানুষ গড়েননি। সময় অসময় বুধনি ঢোড়াইয়ের জন্যে করেছে বই কি। ওই যখন জার্মানবালা রথ তাড়া হয়ে আকাশে ছুটে যেত, সে রথ কোথায় নামে, কি করে, কেউ বলতে পারে না। বাবা অবশ্য সে রথ দেখেনি, তবে তার চাকার কালো দাগ কচুর পাতার উপর তাতমাটুলির সবাই দেখেছে। সেই সময় বুধনি কতদিন বাবুলালকে লুকিয়ে ঢোড়াইকে ভাত খাইয়েছে। তখন চালের দাম উঠেছে 2 আনায় 8 সের। ওই আকড়াগন্ডার দিনে ভিক্ষে আর দিত কজন, সে সাধুকেই হোক আর সন্তাকেই হোক। তখন আফসার আদমিদের সরকারি দোকান থেকে সস্তায় চাল দিত। বাবুলালের বাড়িতে সেই জন্যে চালের অভাব ছিল না। তখন যদি বুধনি ঢোড়াইকে লুকিয়ে চুরিয়ে না খেতে দিত, তাহলে সাধ্যি কি বাবার সে সময় ওই ছেলে মানুষ করা? সে সময় অতটুকু ছেলে রামায়ণের চৌপি গেয়ে ভিক মাংলেও টৌনের কোনো গেরস্থ উপরহস্ত করত না। আর কেবল খাওয়ানো কেন, ঢোড়াইয়ের উপর বুধনির প্রাণের টান বাবা আরও একদিন দেখেছে। মিছে বলবে না, পাড়ার মেয়েরা যে যা বলুক, বাবা নিজের চোখে সাক্ষী। আর সাক্ষী ভূপলাল সোনার, অর্থাৎ শ্যাকরার। ভূপলাল সোনারের নাও মনে থাকতে পারে, সে রাজা আদমি, তার গাহাকির ভরমার, অর্থাৎ দোকান খদ্দেরে ভরা। ঢোড়াই তখন 5-6 সালের হবে। বাবুলাল গিয়েছে ভাই চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখাতে, দিন কয়েকের জন্যে। বুধনির তখন দুখিয়া পেটে। এমনি তো বাবুলাল বউকে বাড়ির কাজ করতে দেয় না, ইজ্জতওয়ালা আদমি সে, অর্থাৎ সম্মানিত লোক। তাই বুধনি সেই ফাঁকে 7 আনা পয়সা রোজগার করেছিল। লগা দিয়ে শিমুল ফল পেড়ে সঙ্গে সঙ্গে ফাটিয়ে সেই ভিজে শিমুল তুলো বেচেছিল কিরানিবাবুর জানানার কাছে, অর্থাৎ কেরানিবাবুর স্ত্রীর কাছে। কিরানিবাবু বাবুলালের অফিসের মালিক। বুধনির ভারী ইচ্ছে ঢোড়াইকে চাঁদির জেভার দেয়, অর্থাৎ রূপার গহনা। কোনোদিন তো কিছু দেয়নি। বুধনি বাবাকে বলে, দাও বাবা একটা চাঁদির সিকি কিনে ভূপলাল শেকরার দোকান থেকে ঢোড়াইয়ের ঘুনশিতে দেবার জন্যে। বাবার ভারী আনন্দ হয় কথাটা শুনে, একটু ভয় ভয়ও করে। চাঁদনির ঘুনশিটা ল্যাঙ্গটের তলায় ঢেকে রাখতে হবে ঢোড়াইয়ের, না হলে ভিক্ষে জুটবে না। বাবার সেদিনকার কথা সব মনে আছে। তার ঢোড়াই গয়না পাবে, আর তার মনে থাকবে না সেদিনকার কথা? সেদিন বাবা আর ঢোড়াই মিলিট্রি ঠাকুরবাড়ি থেকে রামায়ণ সেরে যখন ভূপলাল সোনারের দোকানে আসে, তখন বুধনি সেখানে তাদের জন্য অপেক্ষা করছে। অত লোকের মধ্যে ঢোড়াইকে কোলে টেনে নিয়েছিল সেদিন শ্যাকরার সঙ্গে কথা বলার সময়। শ্যাকরার দোকানের সিঁড়ির উপর বুধনি ওকে একটা বিড়িও ধরিয়ে দিয়েছিল। ও ছোড়া তখনও কাশে। ভূপলাল সোনার তো শুনেই আগুন, ভারী আদমি বড়লোক,
তার কথার ঝাঁঝ থাকবে না। সে বলে সিকির দামই তো হলো আনা, তার উপর শালা পুলিশদের নজর বাঁচিয়ে দিতে হবে। বুধনি ভয় পেয়ে বলে, সে ঘুনসি করলে যদি পুলিশে ধরে তবে অন্য কিছু করে দাও সিকি দিয়ে। ভূপলাল হুঙ্কার দিয়ে ওঠে, জাহিল অরাত, অর্থাৎ নিরক্ষর স্ত্রীলোক, কিছু বুঝবে না কথাটা? আরে করে দাও করে দাও, আমার কাছে সোজা কথা, 7 আনায় হবে না। সিকির উপর আবার ছেদা করার মেহনত না আছে? সে অন্য খদ্দেরের সঙ্গে কথা আরম্ভ করে। তখন আর কি করা যায়, বাবা বুধনিকে নিয়ে যায় 36 বাবুর দোকানে সওদা করাতে। ওই পুরো 7 আনা খরচ করে বুধনি সেখান থেকে কেনে কাজরৌটি, অর্থাৎ কাজললতা, পেটের ছেলের জন্য। এর 1.5-2 মাস পরে দুখিয়া আসে ওর কোলে। বাবার সেদিন কি দুঃখই হয়েছিল, অমন একটা গয়না ছেলেটা পেতে পেতে পেল না। রাগ করবে সে কার উপর? ভূপলাল সোনারও অন্যায় কিছু বলেনি, বুধনিকেই বা কি বলা যায়? 1.5 মাস পরেই কাজললতাটার দরকার, ওর নিজের কামানো পয়সা আর মায়ের মনের শখ। ভূপলাল দিলে কি আর ও ঘুনসির চাঁদি কিনত না? ঢোড়াইটারও সেই সময় যেন একটু চোখ ছলছল করেছিল। ও ছোঁড়া কাঁদতে তো জানে না। বুধনি লোভে পড়ে আর ঝোঁকের মাথায় কাজললতাটা কিনবার পর নিজেকে একটু দোষী দোষী মনে করে। ভাবে ঢোড়াই আর বাবার কাছে ধরা পড়ে গিয়েছে সে। তার পেটের ছেলের জন্য কাজললতা বাবুলাল নিশ্চয়ই কিনে দিত, তবে নিজের রোজগার করা পয়সা ও কাজে খরচ করবার দরকার কি ছিল? আসলে ঢোড়াইয়ের উপর টান তার একটু কমেছে। ঢোড়াই ঠিকই ধরেছে, ছোট ছেলেপিলের মতো এ জিনিস বুঝতে আর কেউ পারে না। তাই মধ্যে মধ্যে বুধনি ঢোড়াইকে আর বিশেষ করে বাবাকে জানিয়ে দিতে চায় যে তার ছেলের উপর ভালোবাসা একটুও কমেনি। যেটুকু কম লোকে দেখে তা বাবুলালের ভয়ে। এইটা জানানোর জন্যই বুধনি বাবাকে নিয়ে গিয়েছিল ভূপলাল সোনারের দোকানে। নিজের দোষ কাটানোর জন্যেই নাকি সে সেদিন কয়েকের মধ্যেই ঢোড়াইকে ডেকে পেট ভরে মিঠাই খাওয়ায়। এক্কেবারে হঠাৎ ভাই চেয়ারম্যান সাহেব ডিস্ট্রি বোর্ডে লড়াই থামাবার জন্য ভোজ আর দেওয়ালি করেছিলেন। সেদিন মশার ছবির তামাশা দেখিয়েছিল সেখানে। সারা দেওয়াল জোড়া অত বড় কখনো মশা হয়? ভাগ, ওসব দেহাতিদের বোঝাস। কিরানিবাবু মোচ মুড়িয়ে কিষাণজি ভগবান সেজেছিলেন, অর্থাৎ কেষ্ট ঠাকুর। সে দেখলে প্রণাম করতে ইচ্ছে হয়। কলস্টার সাহেব তাকে ওখানে বলে, চেয়ারম্যান সাহেব, তিনি পর্যন্ত দেখেছিলেন ভাই চেয়ারম্যান সাহেব তাকে লাটক বুঝিয়ে দিচ্ছিলেন। সেই দিন বাবুলাল বাড়ি আসবার সময় ভাই চেয়ারম্যান সাহেবের চিঠি রাখবার যে ব্যাতের ঝুড়ি ভরে কত রং বেরঙের মেঠাই এনেছিল, বুধনি সেসবের নামও জানে না, জানতে চায়ও না। তার বরাতই অমনি। সেবার দরবারের তামাশার সময় ও ছিল আঁতুড়ে, এবার যুদ্ধ থামবার সময়ও আঁতুড়ে। আঁতুড়ে তো মেয়ে ছেলেদের মিষ্টি খেতে নেই, তা এত মিষ্টি কি হবে? তাই ও নিজেই বাবুলালকে বলে ঢোড়াইকে ডেকে নিয়ে আসতে। বাবুলালেরও মনটা খুশি ছিল, ছেলে হয়েছে নতুন। একটা দমকা উদারতার ঝোঁকে সে একখানা প্রকাণ্ড কচু পাতা ভরে ঢোড়াইকে খাবার সাজিয়ে দেয়। বলে, বাওয়া যে গলায় তুলসীর মালা দেওয়া ভকত, না হলে তো তাকেও খাওয়াতাম। বুধনি নতুন খোকাকে কোলে নিয়ে মাচার উপর বসেছিল। সে বাবুলালকে বলে, তুমি একটু বাইরে বেরিয়ে এসো, তোমার সামনে ঢোড়াই খেতে পাচ্ছে না। লজ্জা আবার কিসের বলে একটু বিরক্ত হয়ে বাবুলাল চলে যায়। ঢোড়াইয়ের খাওয়া হলে বুধনি ঢোড়াইকে কাছে ডাকে একটু আদর করবার জন্য। অতটুকু কচি ছেলে কোলে নিয়ে উঠে তো আসতে পারে না। ঢোড়াই গোজ হয়ে দাঁড়িয়ে থাকে অন্যদিকে তাকিয়ে। তার একটুও ভালো লাগে না এই লাল খোকাটাকে, আর তার মাটাকে বাবার কাছে চলে যেতে ইচ্ছে করে। তার চোখ ফেটে কান্না আসবে বোধ হয়। রাম রাম, সে কোনো কথা না বলে দৌড়ে পালিয়ে যায় থানের দিকে। এই বাল্যকাণ্ডের পরবর্তী অংশগুলো শুনতে হলে আমাদের চ্যানেল ফলো করতে হবে। আর আমাদের চ্যানেল ফলো করতে হলে কি করতে হবে? চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না, যাতে আমাদের অডিও বুক আপলোড করার সাথে সাথেই
আপনাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ।